নমস্কার। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলে বেশ কিছু ভিডিওতে আমি গ্রহের কারকতা, বিভিন্ন গ্রহের কি ধরনের ফল, শুভ অশুভ এসব নিয়ে আমি আলোচনা করেছি। আজকাল আপনারা অনেকেই শনি গ্রহের যে সাড়ে সাতি, সেই শনির সাড়ে সাতি নিয়ে অনেকেই একটু বেশি চিন্তিত হয়ে পড়েছেন, অনেকেই এটা নিয়ে একটু বেশি ভাবনা করছেন এবং জনমানসও, সাধারণ মানুষের মধ্যে শনির সাড়ে সাতি ব্যাপারটা অনেকটাই পূর্বের তুলনায় বেশি আলোকপাত করেছে। শনির গ্রহের যে কারকতা, সেই কারকতা আমি শনির বিভিন্ন সুফল কুফল নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি শনির সাড়ে সাতি, অর্থাৎ শনি গ্রহ আমাদের জীবনে যে ৭.৫ বছরে কি ধরনের ফল প্রদান করতে পারে তা নিয়ে বিস্তারিত বলবো। শনির সাড়ে সাতি কি? আমাদের মধ্যে অধিকাংশ মানুষই শনির সাড়ে সাতি জানে না এবং না জেনেই তা নিয়ে বড় বেশি দুশ্চিন্তা করে এবং সেই দুশ্চিন্তার ফলে সত্যি সত্যি তার জীবনে অনেক দুঃখ নেমে আসে। চলুন দেখে নিই শনির সাড়ে সাতি কি। শনির সাড়ে সাতিকে জানতে হলে আগে দেখতে হবে যে আমাদের এই যে ব্রহ্মাণ্ড, আমাদের এই ব্রহ্মাণ্ডে যেমন সূর্যের চারপাশে বিভিন্ন গ্রহরা আবর্তন করছে, শনি গ্রহ আবর্তন করছে। পৃথিবী সূর্যকে ঘুরে আসতে যেমন ১ বছর সময় নেয়, শনি গ্রহ সূর্যকে ঘুরে আসতে ৩০ বছর সময় নেয়। অর্থাৎ এই যে পরিভ্রমণ কাল ৩০ বছরের, তার মানে পুরো রাশিচক্রকেও ঘুরে আসতে শনি গ্রহের ৩০ বছর সময় লাগে। এখন রাশিচক্রে সাধারণত আমরা জানি যে ১২টি রাশি রয়েছে বা ১২টি ঘর রয়েছে। তাহলে এই ১২টি ঘরকে শনি গ্রহের পুরোপুরি ঘুরে আসতে কিন্তু ৩০ বছর সময় লাগে। তাহলে একটি ঘরে কতদিন ধরে শনি গ্রহ থাকছে? ১২, এই ১২টি রাশিতে যদি দেখা যায় যে ৩০ বছরে যদি ১২টি রাশি তাকে পরিভ্রমণ করতে হয়, প্রতিটি ঘরে অর্থাৎ প্রতিটি রাশিতে তাকে ২.৫ বছর করে থাকতে হয়। অর্থাৎ রাশিচক্রে প্রত্যেকটি ঘরে শনি মহারাজ ২.৫ বছর করে অবস্থান করেন। তাহলে এবার সাড়ে সাথে কি? আমাদের যে প্রত্যেকের রাশি রয়েছে, মেষ থেকে মীন, আমরা প্রত্যেকেই একটি রাশির অধিকারী। এখন এই প্রত্যেকটি রাশির ব্যক্তিদের রাশিচক্রে শনি যখন কোনো ঘরে অবস্থান করে বা কোনো রাশিতে অবস্থান করে, তার ঠিক আগের রাশি, সেই রাশি এবং তার পরবর্তী রাশি, এই ৩টি রাশি জুড়ে শনি যখন পরিভ্রমণ করেন, তখন কিন্তু সেই ব্যক্তির রাশি অনুযায়ী সাড়ে সাতি হয়। আমি একটু সুন্দরভাবে বুঝিয়ে দিই। ধরুন আপনাদের মধ্যে কোনো একজনের মেষ রাশি, তাহলে মেষ রাশির ঠিক আগের রাশি হলো মীন রাশি, তারপরে আপনার রাশি মেষ রাশি এবং আপনার পরের রাশি হচ্ছে বৃষ রাশি। তাহলে শনিদেব যখন মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ ঠিক আপনার আগের রাশিতে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু আপনার অর্থাৎ মেষ রাশির সাড়ে সাতি শুরু হবে। এইভাবে যখন যে ব্যক্তির রাশির আগের রাশিতে শনিদেব প্রবেশ করবেন এবং তার পরের রাশি থেকে বেরিয়ে যাবেন, এই যে সময়কাল অর্থাৎ ২.৫ বছর করে যে ৩টি রাশিতে শনিদেব অবস্থান করবেন, এই ২.৫ বছরের অবস্থান কাল হলো ওই ব্যক্তির রাশিচক্র অনুযায়ী সাড়ে সাতি সময়। সাড়ে সাতি জীবনে কিভাবে আসে? যেহেতু শনিদেব ৩০ বছরে রাশিচক্রকে পরিভ্রমণ করে এবং ৭.৫ বছর কোনো একটি রাশির সাড়ে সাতি রূপে থাকে, তাহলে ৩০ বছরের মধ্যে সাড়ে সাতির সময়ে ৭.৫ বছর তো পার হয়ে যায়, আবার কিন্তু ২২.৫ বছর বয়স সময় পার হলেই সেই রাশিচক্রের সেই রাশির জাতকের আবার সাড়ে সাতি শুরু হয়। তাহলে দেখা যায় যে একজন ব্যক্তির জীবনে প্রায় ২২.৫ বছর অন্তর অন্তর কিন্তু সাড়ে সাতি আসে। তাহলে একজন মানুষ যদি ৭০ বছর বেঁচে থাকেন, তাহলে তার জীবনে কিন্তু কমপক্ষে ৩ বার সাড়ে সাতি আসবেই। এমনকি কিছু কিছু ক্ষেত্রে বেশি বয়স যারা বেঁচে থাকেন, দীর্ঘদিন যারা বেঁচে থাকেন, তাদের জীবনে কিন্তু ৪ বারও সাড়ে সাতি আসতে পারে।
সাড়ে সাতি এলে কি হয়? সাড়ে সাতি এমন একটি সময়কাল, যেই সময়কাল প্রতিটি মানুষকে বাস্তবের সঙ্গে লড়াই করতে শেখায়। সাড়ে সাতি এমন একটি পিরিয়ড, এমন একটি কাল, সাড়ে সাতি আপনাকে বুঝিয়ে দেবে যে জীবনটা আপনার ইচ্ছে খুশি চলে না, জীবনটা আপনার মতো করে চলে না, জীবনের প্রতি মুহূর্ত পরিবর্তন হয়ে যেতে পারে। তাই সাড়ে সাতির ঠিক শুরুতেই কোনো একটি রাশিতে যখন সাড়ে সাতি আসে, আপনারা সাবধানে থাকবেন। হঠাৎ করে ঠিক সাড়ে সাতি প্রবেশের মুহূর্তেই দেখবেন হঠাৎ করে কিছু এলোমেলো দুঃসংবাদ, কিছু অপ্রীতিকর পরিস্থিতি আপনার জীবনে তৈরি হবে। আপনি যদি ব্যবসায়ী হন, দেখা যাবে যে আপনার ব্যবসায় লোকসান শুরু হয়েছে, আপনার সুনাম অনেকটা কমে গেছে। আপনার পারিবারিক জীবন, আপনার ব্যক্তি জীবন, আপনার পারিপার্শ্বিক জীবনে কিছু না কিছু প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই সাড়ে সাতির পিরিয়ডের প্রথম যে ফেজ, অর্থাৎ প্রথম যে 2.5 বছরটি, সেই 2.5 বছরটি কিন্তু অত্যন্ত বেশি জটিল হয়। আপনার পরিবারের আপার জেনারেশন, অর্থাৎ আপনার পিতা মাতা, তারা যদি বয়স্ক হন, এই সাড়ে সাতির সময় কিন্তু তাদের রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার, এমনকি হসপিটালাইজড হওয়ার, তাদের স্বাস্থ্যের পেছনে প্রচুর অর্থ ব্যয় হওয়ার যোগ থাকে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় হঠাৎ একটা অমনোযোগিতা লক্ষ্য করা যায়, পড়াশোনায় একটা বিশৃঙ্খলা তৈরি হয়। সাড়ে সাতির সময় আর্থিক জীবনে একটা সমস্যা আসে, আপনার পারিপার্শ্বিক আত্মীয় বন্ধুরাও দেখবেন যেন আপনার কাছ থেকে সরে যেতে থাকে। সাড়ে সাতি মানুষের জীবনে পরিবারের মধ্যে থেকেও কিছুটা বনবাসের মতো সময়, অর্থাৎ আপনি দেখবেন যেন একা হয়ে যাচ্ছেন। আপনার যারা আপনজন আপনাকে ভুল বুঝতে পারে, বিভিন্ন ধরনের আইনি সমস্যা, এগুলোর মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন। বিশেষ করে সাড়ে সাতি পিরিয়ডে যদি তারই সাথে অশুভ কোনো দশার মধ্যে দিয়ে আপনাকে অতিক্রম করতে হয়, অর্থাৎ আপনার সাড়ে সাতি শুরু হলো, সেই সময় আপনার রাশিচক্র অনুযায়ী একটি খারাপ দশা চলছে, তাহলে কিন্তু তার ফল আরো মারাত্মক হয়। তবে সাড়ে সাতির একটা ভালো দিকও রয়েছে। সাড়ে সাতি যত ধীরে 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 আপনার জীবনে বাড়তে থাকে, অর্থাৎ সাড়ে সাতির পিরিয়ডটা যত বাড়তে থাকে এবং শেষের দিকে যেতে থাকে, আপনাকে বুঝিয়ে দেয় জীবনটা নিজের মতো করে চলা যায় না, পরিস্থিতির সঙ্গে কি করে মানিয়ে নিতে হবে সেটাকে বুঝতে শেখায়। আর সাড়ে সাতি যখন ছেড়ে চলে যায়, আপনাকে কিছু দিশা দেখিয়ে যায় যে আপনি কিভাবে চলবেন। আপনি এতদিন যেভাবে চলে আসছেন সেভাবে চললে কিন্তু হবে না। সাড়ে সাতি আপনাকে লড়াই করতে শেখায়, পরিস্থিতির সঙ্গে যুঝতে শেখায়। সাড়ে সাতির একটি গুরুত্বপূর্ণ ফল কিন্তু ছাত্রছাত্রীরা পায়। যদি সাড়ে সাতির সময় যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, তারা যদি মন দিয়ে পড়াশোনা করতে পারে, সাড়ে সাতি একটি সাধনার সময়, সাড়ে সাতির সময় তাই হায়ার স্টাডি খুব ভালো হয়। তাহলে এখন সাড়ে সাতি এলে সেটাকে তো আমরা নিবারণ করতে পারবো না, তাহলে সাড়ে সাতি এলে আমাদের কি করণীয়? সাড়ে সাতি এলে আমরা যদি কিছু কিছু জিনিস মেনটেন করতে পারি, তাহলে কিন্তু সাড়ে সাতির প্রভাবটা আমাদের জীবনে অনেকটাই কম পড়বে। আবার এই সাড়ে সাতিতে শনি গ্রহের যে সাড়ে সাতির কুফল বা প্রভাব, এটা কিন্তু সবার ক্ষেত্রে সমান হয় না। আপনারা অনেকেই দেখবেন যে অনেকের সাড়ে সাতি চলছে কিন্তু তার জীবনে ততটা ক্ষতি হচ্ছে না। আবার অনেকের সাড়ে সাতিতে জীবনে অনেক দুঃসংবাদ নেমে আসে, অনেক দুর্যোগ নেমে আসে, অনেক ক্ষয়ক্ষতি নেমে আসে। রাশিচক্রে সাধারণত শনি যাদের কুগ্রহ বা অশুভ গ্রহ, মারক গ্রহ, বিশেষ করে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শনি গ্রহ মারক। তাই তাদের জীবনে যখন সাড়ে সাতি আসে, সেই সাড়ে সাতির কুপ্রভাব অনেকটাই মারাত্মক হয়। তুলনামূলকভাবে যারা বৃষ রাশি, মিথুন রাশি বা বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্নের ব্যক্তি, তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু শনি তাদের শুভ গ্রহ, সাপোর্টিং প্ল্যানেট, তাদের ক্ষেত্রে অনেকটাই কম কুপ্রভাব ফেলে বা তাদের অনেকটা সাড়ে সাতির পিরিয়ডে লড়াই করার সুবিধা করে দেয়। এখন সাড়ে সাতির এই দীর্ঘ সময় আপনারা কি করে কাটাবেন? প্রথম কথা বলি, সাড়ে সাতির সময় আপনি যদি জানতে পারেন, তাহলে কিন্তু তাকে ঠিকভাবে পরিকল্পনা করে আপনাকে চলতে হবে। সাড়ে সাতি পিরিয়ডে খুব বেশি ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। খুব বেশি ব্যবসা পরিবর্তন, অর্থাৎ
অতিরিক্ত কনফিডেন্স দেখা দিয়ে অনেক টাকা মূলধন আপনি আবার নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করলেন, আপনি হঠাৎ করে কোনো অ্যাসেট প্রপার্টি কেনার প্ল্যানিং করলেন, সেটাও লোন নিয়ে বা ঋণ করে, ব্যাংক থেকে ঋণ নিলেন, লোন নিলেন, এগুলো কিন্তু আপনার পক্ষে সমস্যাদায়ক হবে। 7.5-এর পিরিয়ডে সবসময় চেষ্টা করবেন আপনার জীবন পদ্ধতি বা জীবন সরণি বা জীবন প্রণালী যেভাবে চলছে ঠিক সেভাবে চালিয়ে নিয়ে যাওয়ার। খুব বেশি পরিবর্তন করবেন না। ছাত্রছাত্রীদের বলবে এই সময় পড়াশোনার দিশা পরিবর্তন না করা, হঠাৎ করে বারবার নতুন কিছু কোর্সে ভর্তি না হওয়া। আপনারা 7.5-এর সময় যদি সঠিকভাবে একমুখী অধ্যয়ন করে যেতে পারেন, অধ্যয়নে অবশ্যই সুফল পাবেন। যাদের 7.5 চলছে তাদের পিতামাতা যদি বয়স্ক হন, সবসময় পিতামাতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। সামান্য অসুস্থ হলেই তাদের ডাক্তার দেখাতে হবে। এই সময় খুব বেশি কাউকে বন্ধু ভেবে বা আপন ভেবে টাকা পয়সা ধার দেবেন না বা টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন না। তাহলে কিন্তু একটা দিন আপনি নিজে সেই টাকা পয়সা পাওয়ার ব্যাপারে সমস্যায় পড়বেন। 7.5 পিরিয়ড অনেকটা কিন্তু যেটা প্রথমেই বললাম বনবাসের মতো। এই 7.5 পিরিয়ড থেকে কেউ রেহাই পায়নি। স্বয়ং রামচন্দ্রকেও কিন্তু 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছে। পঞ্চপাণ্ডবদের দেখবেন 18 বছরের জন্য বনবাসে যেতে হয়েছে। রাজা হরিশ্চন্দ্রকে ডোমের কাজ করতে হয়েছে। চাঁদ সদাগরের সপ্ত ডিঙাও কিন্তু ডুবে গিয়েছিল। মানুষের জীবনে এরকম অসময় আসে এবং সেই অসময়ে কিন্তু 7.5টা বিশেষ করে একটা সেই কুপ্রভাব বা অসময়ের ইঙ্গিত বহন করে। যখনই 7.5 আসবে তার আগে থেকে কিন্তু সজাগ থাকবেন। 7.5 পিরিয়ড যারা বুঝতে পারে না তাদের ক্ষেত্রে বরঞ্চ অনেক বেশি সুবিধা। যারা সাবলীল জীবনযাপন করেন, যারা জ্যোতিষশাস্ত্রের কিছুই জানেন না, তার জীবনে কখন 7.5 আসছে, কখন 7.5 যাচ্ছে, তারা কিছুই জানতে পারে না। তাদের ক্ষেত্রে কিন্তু 7.5 কুপ্রভাবটা তারা এলেও বুঝতে পারেন না। কিন্তু যদি আপনি জেনে শুনে এই 7.5 বা শনির 7.5 কুপ্রভাবকে অবহেলা করেন বা শনিদেবের এই যে খেলা, এই খেলাকে অবহেলা করেন, তাহলে কিন্তু আপনার জীবনে এর প্রভাব অনেক বেশিভাবে খারাপ নিয়ে আসবে। 7.5 পিরিয়ডে আর কি করবেন? 7.5 পিরিয়ডে সাধারণত কিছু জিনিস যদি আপনারা করতে পারেন খুব ভালো। প্রথমত 7.5 পিরিয়ডে যারা খুব বয়স্ক মানুষ রয়েছেন, যারা অসহায় বৃদ্ধা রয়েছেন, বিভিন্ন জায়গায় দেখবেন অসহায় নিরাশ্রয় বৃদ্ধাদের সাহায্যের কেন্দ্র রয়েছে। আপনারা যদি সেখানে গিয়ে সেবা করতে পারেন, শনিবার দিন উপবাস থাকতে পারেন, তাহলে কিন্তু 7.5 থেকে অনেকটা মুক্তি পাবেন। এছাড়াও 7.5 পিরিয়ডে সবসময় মাথায় রাখবেন সরল জীবনযাপন, সহজ জীবনযাপন, অতিরিক্ত জীবনকে জটিল করবেন না, টার্ন করাবেন না, নতুন কিছু করার পরিকল্পনা করবেন না, সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখবেন এবং পরিবারের সকলের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হবেন। কোনো ছোটখাটো সমস্যাকে অবহেলা করবেন না, ছোটখাটো ইস্যুকে একদম অবহেলা করে সেটাকে এড়িয়ে যাবেন না। তাহলে দেখবেন 7.5 পিরিয়ডে আপনারা অনেকটাই অশুভ প্রভাব থেকে মুক্ত থাকবেন। আর 7.5 ছেড়ে যাওয়ার সময় আপনাদের অবশ্যই কিছু শুভ ইঙ্গিত দিয়ে যাবে। সেই ইঙ্গিতগুলোকে যদি কাজে লাগাতে পারেন, আপনার পরবর্তী জীবন কিন্তু আবার 22.5 বছরের জন্য ভালো হতে পারে। কিন্তু মনে রাখবেন 7.5 জীবন থেকে কিন্তু একবারেই চলে যায় না। জীবনে বারবার 7.5 আসবে, ওই একটি নির্দিষ্ট 22.5 বছর 23 বছর সময়ের পর পর। তাই 7.5 আসার আগে আপনারা অবশ্যই দেখে নেবেন কোন সময় 7.5 আসতে পারে। তাই জন্য সুযোগ্য যারা জ্যোতিষী রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করবেন এবং 7.5 সময়ে কি ধরনের প্রতিকার বা কিভাবে নিজেকে রক্ষা করা যায় তার জন্য আলোচনা করবেন এবং 7.5 পিরিয়ডকে সবসময় মাথায় রাখবেন যে 7.5 কিন্তু আপনাকে একটা শিক্ষা দিতে আসছে। সেই শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আগামীর পথ কিন্তু আপনার অনেকটাই সুগম এবং সহজ হবে। তাহলে 7.5 এই ছোট্ট অনুষ্ঠানটি বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এইসব অনুষ্ঠানগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন জীবনে জ্যোতিষশাস্ত্রের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের এই অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস লিখবেন এবং নোটিফিকেশন লিঙ্কটাকে অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সরাসরি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন।
আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।